গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক ৪ মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। এবার ৪ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর উপজেলা নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে অন্যরকম উত্তাপ সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাচন প্রধান দুই রাজনৈতিক দলের ঘরেই কিন্তু অশান্তির আগুন জ্বালিয়েছে। তবে দুই দলের সমস্যা দুই রকম। বিএনপি বেকায়দায় পড়েছে নির্বাচনে না গিয়ে, আর আওয়ামী লীগ বেকায়দায় পড়েছে নির্বাচনে গিয়ে। উপজেলা নির্বাচন ঘিরিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি উপজেলা নির্বাচন, কার নিষেধ কে শোনে। আর আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন এস.এম. কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সঙ্গে আরো আছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব কামাল হোসেন এমপি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে আসলে উপজেলা নির্বাচন প্রধান দুই রাজনৈতিক দলের ঘরে অশান্তির আগুন জ্বালিয়েছে, এমনটি বলা হচ্ছে। দলীয় প্রধানের নির্দেশ, কেন্দ্রীয় নেতাদের বারবার হুঁশিয়ারি সত্ত্বেও কিন্তু খুব একটা কাজে আসেনি। আমরা দেখলাম যে দলের সিদ্ধান্ত অমান্য করেই এমপির স্বজনরা ভোটে দাঁড়িয়েছে। কি হতে যাচ্ছে উপজেলা নির্বাচনে? আপনাকে ধন্যবাদ। আমার পাশেই আমার বড় ভাই সালাম ভাইকে ধন্যবাদ জানাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। দেখেন, আপনি যে কথাটি বলেছেন এটা ঠিক না, যে আওয়ামী লীগ বিপদে পড়েছে। আমি মনে করি আওয়ামী লীগ কোনো এই নির্বাচনকে নিয়ে কোনো বিপদে পড়েনি। আওয়ামী লীগ যেটা চেয়েছে যে উৎসবমুখর পরিবেশে প্রভাবমুক্ত একটি নির্বাচন হবে, যেটা বঙ্গবন্ধু তানে গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্লোগান দিয়েছিলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং এই স্লোগানকে ধারণ করেই বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু তানের নেতৃত্ব ঐক্যবদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের ভোটের অধিকার এনেছিলেন। মানুষ যাতে তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে স্থানীয় সরকারের নির্বাচনে, সেই লক্ষ্যকে সামনে রেখেই এবারের উপজেলা নির্বাচন আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, ভোটাররা তাদের পছন্দ প্রার্থীকে ভোট দিত। আর আপনি যেটা বলেছেন, হ্যাঁ, আমাদের দলের সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের আমাদের একটি মেসেজ দিয়েছিলেন, নির্দেশনা দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তানার জননেত্রী শেখ হাসিনার রেফারেন্সে, যে এমপিদের সন্তানসহ স্বজনরা নিকটাত্মীয়রা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। উদ্দেশ্যটা ছিল নির্বাচনকে প্রভাবমুক্ত করা। হ্যাঁ, উড্ডের আগ পর্যন্ত অনেকে শুনেছেন, অনেকে উড্ড করেননি, কিন্তু আমরা মনে করি যে আমাদের সিদ্ধান্তটা যখন এসেছে তখন কিন্তু অনেকে মনোনয়নপত্র জমা দিয়ে ফেলেছে, যার ফলে অনেকে গড়িমাসি করছেন উড্ড করার ক্ষেত্রে। নির্বাচনের আগ পর্যন্ত অনেকেই নির্বাচন থেকে সরে যেতে পারে। সেই ক্ষেত্রে সামনে আমরা ওইভাবে চেষ্টা করছি যে যাতে মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনকে প্রভাবমুক্ত করা, নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়, নির্বাচনে যাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে, শুধু আওয়ামী লীগের সমর্থক নয়। এমন অনেক লোক আছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন, তিনি তার নির্বাচনী এলাকা একটি উপজেলা হয়তো সামাজিকভাবে প্রতিষ্ঠিত, সুখে দুঃখে দুর্দিনে মানুষের পাশে থাকে, সেই লোকই বা নির্বাচন করার সুযোগ পাবে। যার ফলে আমরা জানেন যে দলের পক্ষ থেকে মনোনয়ন দেন, কারণ দলের পক্ষ থেকে মনোনয়ন দিলে আরপি অনুযায়ী আমাদের প্রতীক দিতে হয়, যার ফলে সকল স্তরের মানুষ, সব দলের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এই কারণে আমরা যেমন প্রতীক না দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি, তেমনিভাবে এরা যাতে একটি ভালো নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এই কারণেই আমরা মনে করি যে এবার উপজেলা নির্বাচনে একটি ভালো নির্বাচন হবে এবং বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসাবে নির্বাচন কমিশনকে সেইভাবে সহযোগিতা করবে এবং আশা করি প্রশাসনও তার দায়িত্ব যথার্থভাবে পালন করে একটি সংঘাতমুক্ত, একটি উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন জাতিকে উপহার দেবে। কিন্তু জনাব কামাল হোসেন, আপনি বলছিলেন যে শেষ পর্যন্ত অনেকেই নির্বাচন থেকে সরে আসতে পারে এমন প্রত্যাশা আপনারা ব্যক্ত করছেন, কিন্তু আমরা যদি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের চিত্র আপনার কাছে তুলে ধরি, মাত্র 3 জন মন্ত্রী সংসদ সদস্যের স্বজন সরে দাঁড়িয়েছে। এখনো কিন্তু ভোটের মাঠে 20 জনের বেশি মন্ত্রী স্বজনের উপজেলা নির্বাচন। এখানে ধরেন বিভিন্ন জন, যেমন আপনি যেটা বলেন 3 জন কিন্তু সরে দাঁড়িয়েছেন, আবার এখানে বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। যেমন ধরেন
আগে উপজেলা চেয়ারম্যান ছিল, সে আমার ভাই হতে পারে, বা আমার খালাতো ভাই হতে পারে, আমার মামাতো ভাই হতে পারে, সে আবার থানা উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্টও আছে। তারা মনে করে যে এটি আমাদের জন্য প্রযোজ্য কিনা। আমরা আগামীতে টোটাল সব কিছু মিলে আমরা একটা ব্যাখ্যা দেব, এবং আমরা আশা করি যে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা তাকিয়ে থাকেন আমার দিকে নয়, বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার দিকে। এখানে আমি একটা কথা বলি, আওয়ামী লীগে কেউ অপরিহার্য না, একজনই অপরিহার্য, সে হচ্ছে বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা আর তৃণমূলের কর্মীরা। তৃণমূলের কর্মীদের আস্থার ঠিকানা হচ্ছেন আমার প্রতি না, বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার প্রতি, কোনো সংসদ সদস্যের প্রতি না, কোনো মন্ত্রীর প্রতি না। তাদের আস্থা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। তাহলে সেই তৃণমূল আসলে হাইকমান্ডের নির্দেশ, সেই তৃণমূলের কর্মীরা কিন্তু বঙ্গবন্ধু তার নির্দেশনা অবশ্যই মানে। সেখানে আমাদের মতো কিছু লোক হয়তো আমরা হিসাব নিকাশ করি, মানি, অনেক দেরিতে যে মানি তো অবশ্যই, হ্যাঁ, কিন্তু দেরিতে। কিন্তু তৃণমূলের কর্মীরা সম্পূর্ণভাবে জননেত্রী শেখ হাসিনার প্রতি ঐক্যবদ্ধ, তারা বিশ্বাস করে, আস্থা রাখে বঙ্গবন্ধু তানায়ের প্রতি, এবং বঙ্গবন্ধু তানায়ও আমার উপর ভর করে রাজনীতি করেন না, তৃণমূলের নেতা কর্মীদের উপর ভর করে এই রাজনীতি করেন। তার সততার, সাহসিকতা, দেশপ্রেম দিয়েই তিনি, দূরদর্শী নেতৃত্ব দিয়ে তিনি এইভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের বিশ্বাস যে যারা এখনো সরে দাঁড়ান নেই, আমরা মনে করি যে তারাও সরে দাঁড়াবেন বঙ্গবন্ধু তানায়ের জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে। কিন্তু আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতা যদি তুলে ধরি, আমরা তখন দেখলাম যে আপনারা উন্মুক্ত নির্বাচনী ব্যবস্থার সূচনা করলেন। আবার উপজেলা নির্বাচনে এসে আপনারাই বলছেন এমপি মন্ত্রী স্বজনেরা যেন নির্বাচন থেকে সরে আসে। বিষয়টি সাংঘর্ষিক কিনার বারবার সিদ্ধান্ত বদল কেন করতে হচ্ছে? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিস্তারিত শুনতে চাই। পরবর্তী অংশে আবারও যুক্ত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে জনাব আব্দুস সালাম। গণতন্ত্রের অন্যতম ভিত্তি বলা হয় নির্বাচন, এবং স্থানীয় সরকার নির্বাচনের অন্যতম ধাপ হচ্ছে উপজেলা নির্বাচন। সেই নির্বাচন থেকে বিএনপি নিজেকে দূরে সরিয়ে রেখেছে। লাভ ক্ষতির সমীকরণটা আপনাদের কাছে কেমন? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক বিশিষ্ট রাজনীতিবিদ কামাল সাহেব, ওনাকেও ধন্যবাদ। শোনেন, আমরা যেটা বলতেছি যে নির্বাচনটা কোথায়? নির্বাচনই তো নাই দেশে। নির্বাচনের নামে প্রহসন চলতেছে। নির্বাচনের সকল প্রসেসগুলোকে একের পর এক আওয়ামী লীগ ধ্বংস করে দিছে, সবকিছু দলীয়করণ করতে যেয়ে। যেমন আপনি যে লাস্ট কথাটা কামাল সাহেবকে রেখে গেলেন প্রশ্ন, যে জাতীয় সংসদে ওনারা উন্মুক্ত করে দিল, অর্থাৎ একই দলের পদধারীরা পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করতে পারবে, যেটা কোনো কনস্টিটিউশনে কভার করে না। অর্থাৎ সেই সময় জাস্ট নির্বাচনের নামে একটা প্রহসন করার জন্য তারা সেটাকে ওই সময় জায়েজ করে দিল। আবার এখন বলতেছে আইসা, যেটা এর আগে যখন দলভিত্তিক, এটা উপজেলা বলি, লোকাল যে সমস্ত নির্বাচন, স্থানীয় নির্বাচনগুলো কখনোই দলীয় ভিত্তিক ছিল না, কখনোই ছিল না। কিন্তু এটা এর আগের বার এই আওয়ামী লীগে আইসা এটাকে দলীয় ভিত্তিক বানাইলো, জাস্ট ওই সময় তাদের দলীয়করণ করে তাদের বেনিফিটটা নেওয়ার জন্য। এখন তারা আবার এইবার এসে এটাকে পাল্টাইতেছে, অর্থাৎ এটা খেয়াল খুশির মতো চেঞ্জ করতেছে। তো এইটা একটা খেয়াল খুশির মতো তো একটা দেশ চলতে পারে না, বা একটা ব্যক্তির খেয়াল খুশির মতো কি একটা রাষ্ট্র চলতে পারে, বা একটা সিস্টেম চলতে পারে? কিন্তু আজকে এই অবস্থাটাই হয়েছে। এবং এই অবস্থাটার কারণে বললাম যে আজকে যে নির্বাচনের কথা বলেন, আজকে জনগণ ভোট বিমুখ হয়ে যাচ্ছে, নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে। কারণ দেখতেছে যে তার ভোটের কোনো মূল্য নাই, সে ভোটও দিতে পারে না, বা সে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে না। এবং এখানে সরকারি দল যাকে যেভাবে চাবে সেভাবেই সে নির্বাচিত হবে। অর্থাৎ সবকিছু মিলে এমন একটা জগা খিচুড়ির মধ্যে নিয়ে গেছে যে আজকে জনগণের এই যে ভোট বিমুখ হয়ে যাওয়া, এটা যে গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য কত ক্ষতিকারক, এটা আসলে আওয়ামী লীগ কি বুঝে শুনে করতেছে না বুঝেই করতেছে, এটা আওয়ামী লীগের জবাব দিতে পারবে। তা আমার এটা হলো যে বেকায়দায় আমি যখন পড়ব, আর আরেকটা আপনি প্রথমেই বলছেন যে বিএনপি বেকায়দা, বিএনপির কোনো বেকায়দা নাই। বিএনপি বেকায়দা কি? আসলে দেশটাকে বিপদে ঠেলে দিচ্ছে আজকে আওয়ামী লীগ। কিন্তু জনাব আব্দুস সালাম, আপনি বলছেন বিএনপি বেকায়দায় নেই, কিন্তু এমনও তো গণমাধ্যমে তথ্য আছে যে আপনাদেরই আসলে 50 জন নেতাকর্মী ইতিমধ্যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যার মধ্যে 18 জন পদধারী। আমরা তো বলছি যে এটা দলের থেকে আমাদের, কারণ নির্বাচন করে তো দলের, আমরা যেটা বলছি যে লাভও তো নাই,
কারণ আমরা দেখছি যে আমাদের এই সমস্ত এই আওয়ামী লীগের ইসের মধ্যেই যারা নির্বাচিত হয়ে আসছে, এই গাজীপুরের মেয়র নির্বাচিত হয়েছিল মান্নান সাহেব, তাকে বসতে পারছে, এরকম আরো অনেক উদাহরণ আছে, বসতেই দেয় না, এখনো এরকম আছে। তো কাজে এখানে কারণ তারা এখনই যেটা তাদের এমপিরাই বলতেছে যে তাদের দলের মধ্যেই বলতেছে যে আমার প্রার্থী নির্বাচিত না হলেও এখানে উন্নয়ন হবে না। অর্থাৎ তারা সবকিছু দলীয়করণ করতে যে এক একটা জায়গাতে যে অবস্থা করছে, তো এটা তো কোনোভাবেই মানে বিরোধী দল বা যে কোনো জায়গা থেকে হয়ে তো লাভ নাই। কারণ দেখা যায় যে সে বসতে পারবে না চেয়ারে, তাকে বসতে দেওয়া হবে না বা তাকে কাজ করতে দেওয়া হবে না, তার বাজেট দেওয়া হবে না। তো এইখানে কমপ্লিটলি দলীয়করণের এই সিস্টেমের মধ্যে দিয়ে তো এমন লাভ নাই। আর বিএনপি বললাম যে দেশটারে সংকটে ঠেলে দিচ্ছে আজকে আওয়ামী লীগ। আজকে বিএনপির সংকট না, দেশের সংকট। আজকে ইলেকশন ব্যবস্থাটা সংকটে ফেলে দিছে। এটাকে ফিরে আনতে হলে জাতীয় নির্বাচন, যেটা আমরা বারবার বলে আসছি, এখনো যেটা বলি যে আজকে জবাবদিহিতার মধ্যে যদি আনতে হয়, নিয়মের মধ্যে যদি আনতে হয়, তাহলে জাতীয় নির্বাচনটাকে কেয়ারটেকার সরকার অধীনে এনে একটা ভোটের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তখনই দেখা যায় জনগণের উপরে জনগণের প্রতি তাদের একটা দায়িত্ব থাকবে, তখন কিন্তু তারা সেটা করতে যাবে। কিন্তু বর্তমানে তো সেটা নাই, বর্তমানে অ্যাবসলিউটলি সেটা নাই। আজকে তাদের খেয়াল খুশি মতো, আজকে এটা বললাম, কালকে এটা বললাম। আজকে দেশের অর্থনীতির অবস্থা খারাপ, তার মানে কোনো খারাপ না, দেশ খুব ভালো চলতেছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এটা কোনো ব্যাপারই না। অর্থাৎ মানে তারা যেটা বলবে সেটাই জায়েজ, সেটাই রাইট। কিন্তু এটা তো রাইট না, তাই না? আজকে যেটা হলো যে দেখেন আপনারা 28শে অক্টোবরে তারা কি করলো, যে আমাদের একটা সমাবেশে একের প্রথম থেকে আক্রমণ করে সমাবেশটাকে কিভাবে তারা ভঙ্গুর করে দিল। কি কারণে করলো? যে এটা করে বিএনপিকে জেলে ঢুকাই দিব বা বিএনপিকে পুলিশ দিয়ে দৌড়াবো, যাতে বিএনপি আর ইলেকশন মাঠে থাকতে না পারে এবং কোনোভাবে যাতে ইলেকশন বিএনপিকে নিয়ে ফেস করতে না হয়। এই যে কারণে তারা একদলীয় একটা নির্বাচন, প্রহসনের মতো নির্বাচন করলো, যেটা দেশ বিদেশ আজকে কেউ সেটাকে অ্যাকসেপ্ট করে নাই। যে কারণে আজকে দেশের সবকিছু মিলে যেটা বললাম, কিন্তু ক্ষমতাসীনরা তো বারংবার অভিযোগ করে যে নির্বাচন নিয়ে আপনাদের একটা ভীতি তৈরি হয়েছে এবং আপনারা ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি চাইছেন। না ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি আমরা চাই না। বিএনপি বাদ দেন, আপনি মনে করেন যে পাবলিক তো ভোট দিবে, পাবলিকের উপর আস্থা আছে, আমার বিএনপির আস্থা দরকার নাই, পাবলিক তো ভোট দিবে। তো পাবলিক যদি বিএনপি সন্ত্রাসী হয়, বিএনপি খারাপ হয়, পাবলিক ভোট দিবে না, ভোট আওয়ামী লীগকে দিবে। তাহলে ওরা পাবলিককে ভয় পায় কেন? আমরা তো বলি না যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে আপনি ভোট দেন, আমরা তো সেটা বলি নাই। বা বিএনপির পছন্দ মতো লোক সরকারে বসায় আপনি ভোট দেন, আমরা তো সেটা চাচ্ছি না। ওনারা ভয় পায় বলেই ওনারা প্রধানমন্ত্রীর চেয়ারে থাকবে, ওনারা স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে থাকবে, ওনাদের পার্লামেন্ট থাকবে, তারপরে একটা মানে প্রহসনমূলক ভোট হবে। অর্থাৎ সরকারে আমি আছি, বিরোধী দলে কে আসবা তোমরা ঠিক করো, অর্থাৎ তার সরকারের চেয়ারটা উনি ফাইনাল। তাহলে এখানে তো তারা ভয় পাচ্ছে, বিএনপি ভয় পেল কোথায়? বিএনপি তো বলতেছে না যে আমরা ম্যানিপুলেট করবো নির্বাচনে যায়, সুযোগও নাই। তো বিএনপির ভয় পাবে কেন? কিন্তু এমনও তো বলা হয় যে 2009-এর পর থেকেই বিএনপি নির্বাচন থেকেই নিজেদের দূরে সরে রেখেছে। আর এই যে আপনারা বলছেন যে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ তৈরি হয়েছে ক্ষমতাসীনদের, এর দায় অনেকাংশেই আপনাদের। শোনেন, এটা হলো বাংলাদেশের 90-এর কি হলো, সেই সময় তো এটাই হলো যে সব দল মিলেই করলো যে কোনো মানে সরকার, কোনো একটা দল, রাজনৈতিক দলের অধীনে যদি সরকার থাকে, সেই সরকার অধীনে নিরপেক্ষ নির্বাচন হইতে পারবে না। সেই কারণেই তো সেই সময় এরশাদ সাহেবের স্মরণ হইলো এবং সবাই মিলে যে একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে। এবং সেটা পরবর্তী পর্যায়ে 96 যায় আবার এই জামাত, আওয়ামী লীগ সব মিলে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলো এবং সবাই অ্যাকসেপ্ট করে সেই সময় একটা কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মুলা দেওয়া হলো সবাই মিলে। কিন্তু পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ কী করলো? এককভাবে তারা সেই প্রসেসটাকে ব্রেক করে দিয়ে তারা বলল যে না, আমরাই ক্ষমতায় থাকবো, আমরাই নির্বাচন করব, তুমি আসলে আসো, না আসলে নাই। ঠিক আছে, আমরা গেলাম না। তার পরবর্তী পর্যায়ে যখন বললো যে বিএনপি ভয় পায়, আমরা 18 সালে গেলাম। 18 সালে তো আমাদের নির্বাচন করতে দিল না। ওই যেটা আমরা বলে আসছি যে প্রতিষ্ঠিত, তারা যেমনি মনে করে যে খালেদা জিয়া ক্ষমতায় থাকলে নির্বাচন ঠিক হয় না, তা আমরাও বলছি শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নির্বাচন ঠিক হয় না। তো দুইটাই বাদ দেন,
দুইটাই বাদ দেন, একটা নিরপেক্ষর মধ্যে আসেন না কেন? না, তারা বলতেছে না আমারটার মধ্যে দিয়ে হবে, তাহলে এটা কিভাবে যায়? আব্দুল সালাম, যে 90 দশকের কথা আপনি বলছিলেন, তখন আমরা দেখেছিলাম একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরেছিল বাংলাদেশ, কিন্তু সেটি আমরা কেন ধরে রাখতে পারলাম না? আর ক্ষমতাসীনরা যে অভিযোগটি আপনাদের বিরুদ্ধে করে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আপনারাই বিতর্কিত করেছেন, সেই অংশে আমি একটু আসতে চাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে উপজেলা নির্বাচন কার নিষেধ কে শোনে, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায়। জনাব কামাল হোসেন, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি আপনাকে বলছিলাম যে আপনারাই তো উন্মুক্ত নির্বাচনী ব্যবস্থার সূচনা করলেন, আবার আপনারা এখন উপজেলা নির্বাচনের আগে বলছেন যে এমপি মন্ত্রী স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের। তখন আমরা শুনেছিলাম যে দ্বাদশ নির্বাচনের আগে আপনারা বলেছিলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হতে পারে, সেজন্য আপনাদের উন্মুক্ত নির্বাচনী ব্যবস্থার সূচনা। কিন্তু আমরা এবার দেখলাম যে 25 জন প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে। বারবার সিদ্ধান্ত বদল কেন করতে হচ্ছে? আমরা কোনো সিদ্ধান্ত বদল করিনি, কৌশল হতে পারে, সিদ্ধান্ত কোনোটা বদল হয়নি। আর আমি একটু সালামের কাছে, যেমন নির্বাচন ব্যবস্থা কিন্তু শক্তিশালী করেছেন গণতন্ত্রের মানুষকে না বঙ্গবন্ধু তানা প্রধানমন্ত্রী হওয়ার পর। আপনি 2009-এর মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন হয়েছে, সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধানের ইচ্ছামতো ব্যক্তিরাই নির্বাচন কমিশনের প্রধান সহ নির্বাচন কমিশনের সদস্য হয়েছে। 2009-এ বঙ্গবন্ধু তানা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর নির্বাচন কমিশন সকল দলের মতামতের ভিত্তিতে হয়েছে। এর আগে একক ব্যক্তির সিদ্ধান্তে নির্বাচন কমিশন হতো। এবং আপনি দেখেছেন যে রাষ্ট্রপতিকে মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন যে আপনি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন সার্চ কমিটি করে নির্বাচন কমিশন নিয়োগ দেবেন, এবং সেটাই হয়েছে। সেখানে সকল রাজনৈতিক দল, রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি যখন হামিদ সাহেব ছিলেন তখনও বৈঠক করেছেন। শুধু এবারের নির্বাচন কমিশনে বিএনপি ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পেশাজীবীরা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলও অংশগ্রহণ করেছে আলোচনায়। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের কোনো আইন ছিল না। বঙ্গবন্ধু তানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারে স্বাধীনভাবে থেকে, সংবিধানে যেমন 118 থেকে 126 দ্বারা সুস্পষ্ট আছে, তারপরও নির্বাচন কমিশনের জন্য আইন করে দিয়েছেন। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, আমি যদি বলি জিয়া থেকে খালেদা জিয়া পর্যন্ত যারা 28 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা। কিন্তু বর্তমান সময়ে বিরোধী দলের নির্বাচনী ব্যবস্থার প্রতি এত অভিযোগ, আমি বিরোধী দল যেটা বললাম, বিরোধী দলের অভিযোগ হচ্ছে আপনি বিরোধী দল 2014 সালে নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেন এই সরকারের অধীনে। 2018 সালে যে নির্বাচনের কথা বলে, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি যায়নি। এই নির্বাচনকে আমি বলছি, আমার কথা শেষ, আমি চলে এই নির্বাচনে বিএনপি, আপনি একটা কথা বলি, নির্বাচন যে কোনো নির্বাচনে প্রচার প্রপাগান্ডা থাকে। আপনি 2018 নির্বাচনকে সামনে রেখে বিএনপি কয়টা ঢাকা শহরে সমাবেশ করেছে, র্যালি করেছে, কোথায় কোথায় র্যালি করেছে? মির্জা ফখরুল তার নির্বাচন এলাকা ছাড়া কোথায় কোথায় র্যালি করেছেন? কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন, এবং এমনকি ইরশাদ সাহেবও সারা বাংলাদেশে নির্বাচনী জনসভা ঘুরে বেড়িয়েছেন। মানে নির্বাচনের আগে তো সব দলের প্রধানরা বা দ্বিতীয় সারির নেতারাও, সেকেন্ড যিনি দ্বিতীয় ব্যক্তি তিনিও সারা বাংলাদেশে ঘুরে বেড়েছেন। বিএনপি কিন্তু সেটা করেনি। তারা নির্বাচনের নামে তাদের মূল নেতা যিনি, যেটা পত্রপত্রিকা আমরা দেখেছি, মূল নেতা যিনি, তিনি নির্বাচন বাণিজ্য করেছেন, মনোনয়ন বাণিজ্য করেন। কারণ 15 দিন পর্যন্ত বিএনপি প্রার্থী যাচাই বাছাই করার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ছিল, যার ফলে নির্বাচনের জন্য নির্বাচনে যায়নি। আর স্থানীয় সরকার নির্বাচন যেটা বললেন, প্রতীক রাগ, হ্যাঁ, আগে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক বরাদ্দ ছিল না, কিন্তু আরপিও অনুযায়ী প্রতীক বরাদ্দ। সেই সময় কিন্তু বিএনপিও প্রতীক নিয়ে তাদের ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। বিএনপি কিন্তু বলে নেই যে এই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন হবে না, দলীয় প্রতীক দেওয়া হবে না, কিন্তু তারা প্রতিবাদ করেননি।
এখন তারা নির্বাচন বর্জন করছেন, এই কারণে হয়তো তারা প্রতীক দিচ্ছে না, কিন্তু তারা তো প্রতীক নিয়ে নির্বাচন করেছেন উপজেলা স্থানীয় সরকার নির্বাচনে। এই নির্বাচন তো বিএনপি করেছেন। আমরা এবার যেটা প্রতীক দেইনি, আমরা যদি মনোনয়ন দিতাম তাহলে প্রতীক দিতাম, প্রতীক নিয়ে নির্বাচন হবে না এই সিদ্ধান্ত তো আমরা দেইনি। আমরা বলছি এবারের নির্বাচনে আমরা কোনো মনোনয়ন দেব না, আর মনোনয়ন না দিলে প্রতীক দেওয়ার প্রশ্নই আসে না। এই কারণে আমি যেটা আগেও বলেছি যে সর্বস্তরের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি বলেন তো কে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে? একমাত্র গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা। আর যারা ক্ষমতায় ছিল, সরকার প্রধান হোক রাষ্ট্রপ্রধান হোক, জনগণের তোপের মুখে ক্ষমতা হস্তান্তর করছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আমার শ্রদ্ধেয় সালাম ভাই বললেন, আমি একমত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সব নির্বাচনেই কিন্তু যারা হারছে তারা বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি, আপনি ভালো করেই জানেন। 2001 সালে লতিফুর রহমানের যে তত্ত্বাবধায়ক সরকার, আমি মনে করি সম্পূর্ণভাবে সেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল একটা দলকে জিতানোর জন্য তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। তার প্রমাণ আছে যে যিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনার বাসভবন, সরকারি বাসভবন, গণভবনে ঢুকতে পারে নাই, তার আগে তার টেলিফোন লাইন কেটে দেওয়া হলো। মেসেজটা কি গেল? যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছেন। শুধু তাই না, আপনি হয়তো বলতে পারেন যে সচিবদের বদলি হবে না, হবে, কিন্তু উনি কিন্তু চেয়ারে বসেন নেই। চেয়ারে বসে পরের দিন যদি উনি সচিবদের পরিবর্তন করতে তাহলে কোনো কথা আসতো না। সেক্ষেত্রে জনাব কামাল হোসেন আপনি বলতে চাইছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিতর্কিত করেছে। আমি বলছি তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমান প্রথম প্যারেকটা মারছেন, আর 2006 এর নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দিনে নির্বাচন হবে, সংবিধানকে লঙ্ঘন করে আপনি ইয়াজউদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার, এবং সেই নির্বাচন যেন তেন পরে জিতার জন্য আপনার স্মরণ আছে, এটা পত্রপত্রিকা এসেছে, 1,21,00,000 ভুয়া ভোটার করছেন, 150 জন ছাত্র দলের ক্যাডার নিয়োগ করছেন, শেষ কথা 21 জন। আমি বলছি আজিজ মার্কা নির্বাচন আজ্ঞাবহ নির্বাচন কমিশন করেছেন, এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এটা আমার কথা না, সাদেক হোসেন খোকা মন্তব্য করেছিলেন সাংবাদিকদের সামনে, এটিএন সাক্ষাৎকারে বলেছিলেন এই যেন তেন প্রকারে নির্বাচন করা এবং তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করাই হচ্ছে ভুল হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম। বিএনপি যদি আমি মেনেও নেই যে ধর বিএনপি ভুল করছে বা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কিছু কিছু দুর্বলতা ছিল সেগুলোকে বিএনপি ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু তাই বলে কি সিস্টেমটাই বাতিল হয়ে যাবে? কারণ আমরা দুইজনে এলে এখানে কনসেস্টেড, তাই না? এখন আমি ওনাকে মানি না, উনি আমাকে মানে না, এই জন্য আপনি আছেন মাঝখানে। এখন কি আপনাকে বাদ দিয়ে এখন ওনার নেতৃত্বে হইলে কি আমার এটাকে জাস্টিফাইড হবে? আমরা তো এই কথাটা বলতেছি যে ঠিক আছে বিএনপি ভুল করছে, বিএনপি ভুল করুক, আপনি জাতি থেকেই তার মানে এই জন্য ভোটটাই কেড়ে নেবেন? আমার সাথে রাগ করে আপনি ভোটের এটাই ব্যবস্থাটাই বাতিল করে দিবেন? সেটা তো হইতে পারে যে না আমার অধীনেই মানতে হবে, সেটা তো গায়ের জোরে। আমরা যদি 1 মিনিট একটু শুনে নেই জনাব কামাল হোসেন, জি বলেন। যে প্রশ্নটি জনাব আব্দুল সালাম করছিল যে না তারা বিতর্কিত করছে, তারা মানছে না, আপনারা পুরো ব্যবস্থা না, আমরা বাংলাদেশে কোনো নিরপেক্ষ ব্যক্তি নাই। যেটা নির্বাচনে যেটা করা যেত, যেটা বঙ্গবন্ধু তনয় সেই আহ্বানটা জানিয়েছিলেন 2014 সালে, কোনো সরকার প্রধান কিন্তু বলেন নেই এই 53 বছরের ইতিহাসে যে আমি 5টা মন্ত্রণালয়, শক্তিশালী মন্ত্রণালয়, হোম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিরোধী দলকে ছেড়ে দেওয়া হবে। তারপর আলোচনার জন্য বেগম খালেদা জিয়াকে ডেকেছিলেন, উনি সেদিন কি আচরণ করেছেন সেই ব্যাখ্যা আমি দেব না। যদি সেদিন বেগম খালেদা জিয়া আসতেন, উনি আসেন নাই মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে হরতাল ছিল সেই কারণে আসেন নাই, তারপরের দিনে যদি উনি এসে বলতেন আসেন আমরা বসি, আমার ব্যক্তিগত মূল্যায়ন যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা অন্যরকম হতে পারত। আর সালাম ভাই যেটা বলছেন, না আমি 30 সেকেন্ড, আপনি সালাম ভাই যেটা বলছেন দেখেন ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছেন। জি, সেই বিষয়ে আমি পরবর্তী অংশে আসছি। জনাব আব্দুল সালাম, যে প্রসঙ্গে ছিলাম যে আপনাদের বিভিন্ন সময় বলা হয় যে 5টা মন্ত্রণালয়ের কথা আপনাদের বলা হয়েছিল, তখন আসলে যদি বলি যে সেই সিদ্ধান্তে আপনারা উপনীত না হয়ে এখন কি সেটা আফসোস হয় কিনা? তার মানে কথাটা তো একটাই দাঁড়ালো, অর্থাৎ আমি এখানে আছি, এখন বাকিটা আপনি কিছু নেয়ার জন্য আসেন কথা, সেটা তো এটা তো নির্বাচনের ভাগাভাগির নির্বাচনে তো এটা বিষয় নাই। প্রশ্নটাই আসছে যে এখানে পরিষ্কার কথা যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ যে কথাগুলো বলছে
যা যা দাবি ছিল আমরা কিন্তু সেই দাবিগুলোই করতেছি, তার থেকে এক বিন্দু পরিমাণ বেশি করি নাই, এখনো যেটা করতেছি। এবং আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন যে যে দাবি করছে প্লাস যা যা কমিটমেন্ট করছে আমরা কিন্তু সেই কথাগুলোই বলতেছি। কিন্তু আওয়ামী লীগ তখন ক্ষমতা নেয়ার পরে তার চরিত্র পাল্টে গেছে। আর আজকে যদি তারপরেও যদি মনে করেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে বিরোধী দলের সাথে ভালো আচরণ করত, নির্বাচনটা যদি ঠিক মতো করতো, তাহলে তো মাইনা নিতে অসুবিধা ছিল না। আপনি আয়েশা বেগম খালেদা জিয়ারে সাজানো মামলায় আপনি তারে রায় দিয়ে জেলে ঢুকাই দিলেন, আপনি তারেক রহমানরে মানে সাজানো মামলা দিয়ে তারা আপনি ঢুকাই দিবেন, আমাদের মহাসচিবদের শুরু করে হোল পার্টির নেতা কর্মীদেরকে আপনি মামলা দিয়ে ঝুলাই দিবেন, আমাদের নির্বাচন করার মিনিমাম সুযোগ দিবেন না। 2018 যে কথাটা বললেন, 2018-তে কিন্তু জনাব আব্দুল সালাম, নির্বাচনে আপনি বলছেন যে আপনাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু নির্বাচন করার সদিচ্ছা কি আপনাদের রয়েছে? আমি ওইটাই বলতেছি, এমন বর্জনে আসলে বিএনপি তৃণমূলের কাছে গ্রহণযোগ্যতা হারাবে কিনা, আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিস্তারিত আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল সালাম, যে আলোচনায় আমরা ছিলাম যে বারবার নির্বাচন বর্জনের রাজনীতির মধ্য দিয়ে বিএনপি কি তৃণমূলের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে, কেন বলছি? কিছুক্ষণ আগেই বলছিলাম যে 50-এর অধিক নেতাকর্মী ইতিমধ্যেই প্রার্থী হয়েছে উপজেলা নির্বাচনে, ইতিমধ্যে আপনারা 38 জনের একটা তালিকা করেছেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। শুনেন, আমি তো প্রথমেই বলছি, এখনো বলছি, বর্জন কোথায়, নির্বাচনই তো নাই। কথা হলো দেখেন, তো যেটা আমি এর আগে বললাম যে সবাই একমত হয়ে যে কেয়ারটেকার সরকারের একটা প্রথা আনলো যে যাতে, যেহেতু আপনি আপনাকে বিশ্বাস করেন না, আমি আপনাকে বিশ্বাস করি না, কাজে থার্ড একটা পার্টি থাকবে, তার অধীনে নির্বাচন হবে। সেটাতে আপনি কি হয়েছে, 2006-এ সেই প্রথাটাকে আপনি ভাঙার জন্য কি করলেন, মানে লগি বৈঠা দিয়ে মানুষ পিটায় মাইরা সেই লাশের উপরে মানে নেচে তারপরে আর্মি নিয়ে আসলেন। আর্মি নিয়ে আইসা তারপরে কি করলেন, আর্মি ব্যাক গভর্নমেন্ট বানাইলেন। আর্মি ব্যাক গভর্নমেন্ট বানানোর পরে তারপরে কি করলেন, একের পর এক অ্যাপ যদি দেখেন যে 2006-এর আগে নির্বাচনগুলোতে কি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে, রানিং গভর্নমেন্ট কখনো নির্বাচিত হতে পারে নাই। অর্থাৎ ওই সরকার, যে সরকার ছিল সে কিন্তু নির্বাচিত হতে পারে নাই, তার মানে জনগণ ভোট দিতে পারছে, অন্তত এটা নিশ্চিত হয়েছিল। কিন্তু এরপর থেকে যেটা 2006-এর পর থেকেই সেটা শেষ হয়ে গেল। যখন 2008-এ আওয়ামী লীগ আসলো, সেই সময় কি করলো আওয়ামী লীগ, ক্ষমতা নির্বাচনে আসার আগেই তারা 111-এ ব্যাক গভর্নমেন্টকে বললো সব কিছু আমরা মাফ করে দেব, তোমাদের সব ছেড়ে দিব, তোমরা যা করছো না করছো, খালি আমাদের ক্ষমতাটা দাও। এবং সেই সময় সেই নির্বাচনে বিএনপি জানাশোনার পরও নির্বাচনে বিএনপি গেল যে এই নির্বাচন আমি রায় পাবো না, যেহেতু আমি ওদের বিরোধিতা করতেছি। তারপরও কেন গেল, যে তবু অন্তত আর্মি ব্যাক গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট বেটার হবে, কিন্তু সেটা হইল না। তারপরে সেই 2014-তে কি হলো, 151 সিটে কোনো নির্বাচনই হইল না। তারপরে 2018-তে কি হলো, আগের রাত্রে ভোট হয়ে গেল। 2000 আমি তো বললাম যে আমরা প্রার্থী ছিলাম, ওই সময় আমরা নির্বাচন, ওটা বলতে নামতেই তো দেয় নাই, এবং আওয়ামী লীগ লাগে নাই, প্রশাসন, আপনাদের প্রত্যেকটা চ্যানেলে আমি অ্যাজ এ ক্যান্ডিডেট সেই সময় এসে বলছি আমি যে আমাকে নির্বাচন করতে দিচ্ছে না, এবং আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ না, প্রশাসন। কিন্তু কিছুক্ষণ আগে জনাব কামাল হোসেন অভিযোগ করছিল যে আসলে 18-তে আপনাদের নির্বাচনের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মনোনয়ন বাণিজ্য। উদ্দেশ্য তো উনি বলতেছে সেটা, কিন্তু আমার যেটা প্র্যাকটিক্যাল যেটা হয়েছে সেটাই তো বলতেছি। অর্থাৎ আমরা বলছি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না, করা যায় না, ওইটাই আমরা দেখাইছি। 18 তারিখে এটা প্রতিষ্ঠিত হয়েছে, আগের রাত্রে ভোট করে ফেলছেন। 2024-এ কি করলেন, বিএনপিকে আগেই মানে একেবারে সব নেতা কর্মীকে সব জেলে দিয়ে তারপরে বাকিগুলোকে দৌড়ায় নিয়ে খালি মাঠে আপনি একটা ভোট দেখালেন। কারা, আমি আর দামি আর আমরা নিজেরাই, সিলেকশন, কোনো নির্বাচন নাই। তো এর জন্য কথাটা হলো, যদি নির্বাচনই হয় তাহলে তো নির্বাচন হবে, মানুষ ভোট দিতে পারবে, মানুষ তো ভোটই দিতে পারে না। আর বর্জনের প্রশ্ন আসবে কেন? আমরা জনগণের সাথে আছি। জনগণ আজকে কি, জনগণ ভোট দিতেছে, জনগণ যাচ্ছে ভোট সেন্টারে, দিতে পারতেছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম। জনাব এস এম কামাল হোসেন, যেমনটি বিএনপি দাবি করছে যে নির্বাচনই হচ্ছে না, তাহলে হচ্ছেটা কি? আমি আপনার বলি, এটা জনগণ
নির্বাচন ভোট কেন্দ্রে যাচ্ছে তার প্রমাণ আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, এর আগে স্থানীয় সরকার নির্বাচনে কোথাও কোথাও 70% উপরে ভোট পড়েছেন। আর যেটা বলেন লগি ভোটের কথা বললেন, ওই দিন আপনার মনে আছে কিনা জানি না, 3টে জায়গা বিএনপি জামাতের সমাবেশ হচ্ছে, আওয়ামী লীগের কোথাও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। 0 পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, পল্টনও পায়নি। নয়াপল্টনে বিএনপি, উত্তর গেটে জামাত এবং মতিউর রহমান নিজামীর পিছনে পিস্তল উঁচু করে দাঁড়িয়েছেন। তারা গুলি করতে, নারাই তকবীর স্লোগান গুলি করতে করতে মুক্তাঙ্গনের দিকে এগিয়ে এসছেন। সেদিন ছাত্রলীগ যুবলীগের প্রতিরোধের কারণেই সেদিন 2জন নিহত হয়েছে। এটা আমি মনে করি দুঃখজনক। আর 28 অক্টোবরের কথা বলেন, সালাম ভাইরা নির্বাচন ধ্বংস করার জন্য, নির্বাচনের প্রতিরোধের নামে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার নিজেরা পরিকল্পিত উপায়ে প্রধান বিচারপতির বাড়ি হামলা করেছেন, জাজেস কোয়ার্টারে হামলা করেছেন, পুলিশ পিটিয়ে হত্যা করেছেন, 41 জনের উপর সাংবাদিককে পিটিয়ে আহত করেছেন, অ্যাম্বুলেন্সের উপর হামলা করেছেন। কোনো দিন কোনো আন্দোলন সংস্থা এই সমস্ত জায়গায় হামলা করে না, সাংবাদিকদের উপর হামলা করে না। তারা পরিকল্পিত উপায়ে করেছেন। এবং দেখেন, একজন পুলিশকে গুলি করে হত্যা করার পরও পুলিশ কিন্তু কোনো গুলি ছোড়ে নেই। সেদিন বিএনপির কোন লোক কিন্তু, এত লোক উপস্থিত ছিল, তারপরে একজন লোক পরিকল্পনা করে ঘটিয়ে থাকেন, তাহলে দায় কেন ক্ষমতাসীন? উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত। আমরা এখানে শত শত মিটিং করছি, হাজার হাজার মিটিং করছি। কোনোদিন তো এই যে জাজেস, চিফ জাস্টিসের বাড়ি পার হয়ে পার্কে পর্যন্ত আমাদের লোকজন চলে গেছে, কোনোদিন তো হামলা হয় নাই। কোনোদিন পুলিশ হসপিটালে হামলা হয় নাই। এটা হলো পুরা পরিকল্পিত, অর্থাৎ বিএনপি কে ইলেকশন থেকে, রাজনীতির মাঠে থেকে দূরে দূরে সরানোর। আজকে সেই পুলিশ তো ওনারা মারছেন, আমাদের কর্মীও মারছেন। সালাম ভাই আর একটা কথা বলছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সালাম ভাইদের আমল কি শায়েস্তাকার আমল ছিল? এই আমলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আমি অস্বীকার করি না, বাড়ছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন, 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী দিচ্ছেন। 50 লক্ষ লোককে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাউল দিয়েছেন। এবং শুধু তাই না, সালাম ভাইদের আমলে আজ থেকে 15 বছর, এখন 1 কেজি মরিচের দাম কত? 100 থেকে 120 টাকা। আর সালাম ভাইদের আমলে 1 কেজি মরিচের দাম ছিল 160 টাকা। আবুল বারাকাত লিখেছিলেন গবেষণা করে যে 286 কোটি টাকা সিন্ডিকেটের নামে তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কর্নেল অলি সাহেব বলেছিলেন তার একটি জনসভায় যে 20-25 জনের একটি মন্ত্রীরা আছে, তারা সিন্ডিকেট গঠন করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে, মাসে 20,000 কোটি টাকা এই সিন্ডিকেটরা ঘুষ নেয় সিন্ডিকেটের কাছ থেকে। আপনি কর্নেল অলির বক্তব্য। আমি মনে করি আজকে বাংলাদেশটা বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। আজকে যে বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ, যারা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ। আজকে দেখেন আপনি বিদ্যুৎ দেখেন, আজকে যে তাপদাহ সারা দেশে, কোথাও এইভাবে বিদ্যুৎ যাচ্ছে না। কিন্তু সালাম ভাইদের আমলে বিদ্যুতের দাবিতে মানুষ রাস্তায় মিছিল করতো, মিছিল করতে দিত না, গুলি করে হত্যা করতো, পানির দাবিতে ঢাকা শহরে মিছিল করতো। আমার একটা প্রশ্ন রয়েছে, আমরা জানি যে আপনারাই বলছেন যে সামনে কার্যনির্বাহী সভার বৈঠক রয়েছে, সেখানে আসলে যারা দলের সিদ্ধান্ত মেনে নেয়নি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা আসবে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা ব্যবস্থা কার বিরুদ্ধে নেবেন? প্রার্থী, না যে মন্ত্রী বা সাংসদরা যারা নির্বাচনে দাঁড় করিয়েছে তাদের বিরুদ্ধে? না, এই ধরনের বক্তব্য কেউ দিচ্ছে কার্যনির্বাহী কমিটির সবাই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমে গতকাল গণমাধ্যম আসতে পারে, কিন্তু আমিও তো মিডিয়ায় বক্তব্য দিয়েছি, দলের সাধারণ সম্পাদকে দিয়েছি। আমরা বলছি এই বিষয়ে আলোচনা হবে আমাদের কার্যনির্বাহী কমিটির সভায়, সিদ্ধান্ত আমাদের দলের প্রধান দেবে, সেইটা আমরা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব, মতামত দেব। তারপরে এটা কি ধরনের শাস্তি হবে সেটা তো পরের ব্যাপার। সাধারণ সম্পাদক কিন্তু বারবার বলেছে যে দলের সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থা। না, দলের সিদ্ধান্ত না মানলে কঠোর দলের সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা তো অনেক রকমের আছে। অতীতে আওয়ামী লীগের সিদ্ধান্ত না মেনে অনেক শক্তি দেখেন। এই আমি একটু কথা বলি, আপনি যেটা বলছেন, এই দলে আমি কিন্তু অপরিহার্য না, এই দলে একজন অপরিহার্য, সে হচ্ছে শেখ হাসিনা। আর তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে শেখ হাসিনার প্রতি। সেইটা তো আমরা ওই মিটিং এ যদি আলোচনা ওঠে, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আলোচনার আগে তো কিছু বলতে পারবো না কি করব না করব আমরা।
ধন্যবাদ জানাচ্ছি জনাব কামাল হোসেন। জনাব আব্দুল সালাম, আপনার শেষ মন্তব্য। শোনেন, আমাদের যেটা বলতেছি যে এই যে অর্থনীতির কথা বললেন, সব বললেন, আওয়ামী লীগের আমলে যা হয়েছে এটা কোনো আমলে হয় নাই। আর এই যে শেয়ার মার্কেট যে লুট, এটা কারো আমলে হয় নাই। বাংলাদেশের দুর্ভিক্ষ অন্য কারো আমলে হয় নাই। বা এই যে ব্যাংকগুলো যে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, একটার সাথে একটা মার্চ করতে চাচ্ছে, কোনো আমলে হয় নাই। সব কিছু কিন্তু বিএনপির আমলে। আজকে যে আবুল বারকাতের কথা উনি বললেন, উনি বাংলাদেশ ব্যাংকের যখন গভর্নর ছিলেন তখন এই বাংলাদেশের বল্টে থেকে টাকা গায়েব আবুল বারকাত ছিল না বাস, না ওইসব গভর্নর ছিল না উনি ছিল যাই হোক, আজকে এই জন্যই জানতে চাই যে সামনের দিনে বিএনপির করণীয় কি? আমরা যেটা চাই যে আজকে এই গভর্নমেন্ট সব দিক দিয়ে ব্যর্থ, কাজেই সেই কারণে আমরা যেটা চাই যে একটা প্রতিনিধিত্বশীল একটা সরকার দরকার, জবাবদিহিমূলক একটা সরকার দরকার, তাহলে এই প্রবলেমগুলো কমবে, আদারওয়াইজ কমবে না। কারণ সিন্ডিকেট, ওনারা ব্যবসায়ী সিন্ডিকেটকে পার্লামেন্টে বলেন যে আমরা এই ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার মতো অবস্থা নাই, আমরা ভাঙতে পারবো না। এই পার্লামেন্টে বলে যে শেয়ার মার্কেট যারা লুট করছে তারা এত ক্ষমতাশীল যে তাদেরকে আমরা ভাঙতে পারবো, তাই না? ঠিক আছে, অসুবিধা নেই। এই জন্য আমি বলতেছি যে সবকিছুর হইল তো এনাফ। আওয়ামী লীগ তো জোর করে 15-20 বছর হয়ে গেছে। আর সালাম ভাই যে সিন্ডিকেটের কথা বললো, এই যে রমজান মাসে মানুষ কষ্টে ছিল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিয়ে সরকার কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করেছিল। ভারত থেকে যখন পিএস আনার সিদ্ধান্ত নিয়েছেন, তখন সিন্ডিকেটকে খুশি করার জন্য রিজভী সাহেব, আমি যদি বলি যে তারেক জিয়ার নির্দেশে বলছে ভারতের পণ্য বর্জন কর, অর্থাৎ জিনিসপত্রের দাম যাতে বেড়ে যায়। শেষ পর্যায়ে চলে এসেছে, দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশ আর প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।